চরের বালি আর কাদা ভেঙে সে যত আলোর দিকে এগোতে লাগলো, আলোটা যেন তত পেছোতে লাগলো, ঠিক যেন তাকে ইশারা করে ডাকছে। হঠাৎ বিনোদের পায়ের নিচে একটা মট করে শব্দ হলো। বিদ্যুতের আলোয় বিনোদ নিচু হয়ে দেখল সে একটা পুরনো মোড়ার খুলির ওপর পা দিয়ে ফেলেছে। আর ঠিক সেই মুহূর্তে তার নাকের কাছে ভেসে এলো এক তীব্র পচা মাংসের গন্ধ। গন্ধটা এত কটু যে বিনোদের বমি পাওয়ার জোগাড় হলো। আজ আপনারা হাইলি সাসপিশিয়াসে শুনবেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা শ্মশানের আলো। এই গল্পটির যে কোনো রকম কন্টেন্ট পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর কী বা হবে এইসব অসৎ কাজ করে? তার থেকে চলুন গল্পটি শুনে নেওয়া যাক। বিনোদ চাটুর্যের বয়স তখন 28 কি 30। জোয়ান মরদ, গায়ে অসুরের মতন শক্তি। তার বুকটা যেন পাথরের তৈরি। ভয় ডর কাকে বলে বিনোদ তা জানত না। লোকে বলতো বিনোদ নাকি ডাকাতদের দলেও নাম লিখিয়েছিল কিছুদিন। তবে সে কথা সত্যিই কি মিথ্যে তা জানা না গেলেও একটা কথা গাঁয়ের সবাই এক ডাকে স্বীকার করত। অমাবস্যার নিশুতি রাতেও যদি বিনোদকে বলা হতো একা একা শ্মশান পার হয়ে ও গাঁয়ের মাঠে যেতে, বিনোদ এক পায়ে খরম খটখট করতে করতে চলে যেত। এতটুকু বুক কাঁপত না তার। কিন্তু মানুষের অহংকার যে কত বড় ফাঁদ, আর প্রকৃতির রহস্যের কাছে মানুষের সাহস যে কতখানি তুচ্ছ, তা বিনোদ টের পেয়েছিল এক ভাদ্র মাসের গুমোট রাতে। সেদিন বিকেল থেকেই আকাশ মেঘলা ছিল। সন্ধ্যার পর থেকে শুরু হলো ঝুম বৃষ্টি, সাথে থমথমে বাতাস। বিনোদ তখন পাশের গাঁয়ে এক বন্ধুর বাড়ি আড্ডা দিয়ে ফিরছিল। ফিরতি পথে পড়ে সেই কুখ্যাত কালীতলার শ্মশান। দামোদরের একটা মরা খাড়ির পাশে এই শ্মশান, জনমানবহীন। চরের ওপর 4টে বিশাল বুড়ো বটগাছ জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। দিনে দুপুরেই সেখানে গা ছমছম করে, আর রাতের কথা তো ছেড়ে দেওয়াই ভালো। গাঁয়ের লোক সন্ধ্যার পর ওই পথ মারাতো না। বন্ধুর বাড়ি থেকে বেরোনোর সময় অনেকেই বারণ করেছিল। বিনোদ, রাতটা আজ ভালো নয়। আকাশে মেঘ, চারিদিক অন্ধকার। তুই আজ এখানেই থেকে যা। বিনোদ হা হা করে হেসে উঠেছিল, বলেছিল, আরে রাখো তো তোমাদের রাত। এই বিনোদ চাটুর্যে বুঝলে, ভূত প্রেতকে তামাক সেজে খাওয়ায়। তা জানো না নাকি? মেঘের ডাকে এই বিনোদের বুক কাঁপে না। একটা বড় লাঠি কাঁধে নিয়ে বিনোদ একাই রওনা দিল। পথ চলতি মাঠ পার হয়ে যখন সে শ্মশানের কাছাকাছি পৌঁছালো, তখন রাত প্রায় নিঝুম। বৃষ্টিটা একটু কমে এসেছে, কিন্তু মেঘের আড়ালে চাঁদ ঢাকা থাকায় চারদিকে কুটকুটে অন্ধকার। হাত বাড়ালেও নিজের হাত দেখা যায় না। শুধু মাঝে মাঝে মেঘ ডাকলে বিদ্যুতের আলোয় চারদিকে চোরাচটটা এক মুহূর্তের জন্য সাদা হয়ে কেঁপে উঠছিল। বিনোদ শ্মশানের খাড়ির পাড় ধরে হাঁটছিল। কাদা আর জল ভেঙে হাঁটার একটা চপ চপ শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। আচমকা বিনোদের মনে হলো আর ঠিক পেছন পেছন আর একজন কেউ হাঁটছে। বিনোদ থমকে দাঁড়ালো, কান খাড়া করল, কিন্তু কোনো শব্দ নেই। সে ভাবল মনের ভুল। আবার দুপা এগোতেই স্পষ্ট শুনতে পেল কাদার উপর
আর একজোড়া পায়ের শব্দ। ঠিক তার ছন্দের সাথে তাল মিলিয়ে কে যেন হাঁটছে। বিনোদ এবার ঘুরে দাঁড়িয়ে জোরে হাঁক দিল। কে রে? কে যায় ওখানে? মানুষের বাচ্চা হলে সামনে আয়, লাঠির এক ঘায়ে মাথা মেরে ছাতু করে দেব। কোনো উত্তর এলো না, শুধু খাড়ির ওপারের জঙ্গল থেকে একটা শেয়াল ডেকে উঠল। সেই ডাকটা শ্মশানের নিস্তব্ধতায় কেমন যেন অদ্ভুত আর দীর্ঘ শোনালো। বিনোদ মনে মনে একটু বিরক্ত হলো, কিন্তু ভয় পেল না। সে আবার হাঁটতে শুরু করলো। ঠিক তখনই ঘটল ঘটনাটা। সামনে তাকাতেই বিনোদ দেখল শ্মশানের ঠিক মাঝখানে, যেখানে চিতা পোড়ানো হয়, সেখানে একটা টিমটিমে আলো জ্বলছে, নীলচে রঙের আলো। আলোটা স্থির নয়, বাতাসের তোড়ে যেন কাঁপছে, আবার পরক্ষণেই তপ করে জ্বলে উঠছে। বিনোদ ভাবল, এই দুর্যোগের রাতে শ্মশানে কে আগুন জ্বালবে? কোনো মরা এসেছে নাকি? কিন্তু মরা এলে তো হরিবোল ধ্বনি শোনা যেত, লোকের কোলাহল থাকতো। এখানে তো কিচ্ছু নেই, শুধু ওই একা রহস্যময় নীল আলো। কৌতূহল আর সাহসের বশে বিনোদ পা বাড়ালো আলোর দিকে। সে দেখবে ওটা কি। চরের বালি আর কাদা ভেঙে সে যত আলোর দিকে এগোতে লাগলো, আলোটা যেন তত পেছোতে লাগলো, ঠিক যেন তাকে ইশারা করে ডাকছে। হঠাৎ বিনোদের পায়ের নিচে একটা মট করে শব্দ হলো। বিদ্যুতের আলোয় বিনোদ নিচু হয়ে দেখল সে একটা পুরনো মোড়ার খুলির ওপর পা দিয়ে ফেলেছে। আর ঠিক সেই মুহূর্তে তার নাকের কাছে ভেসে এলো এক তীব্র পচা মাংসের গন্ধ। গন্ধটা এত কটু যে বিনোদের বমি পাওয়ার জোগাড় হলো। বিনোদ সোজা হয়ে দাঁড়াতেই দেখল সেই নীল আলোটা আর মাটিতে নেই। ওটা মাটি থেকে হাত চারেক উপরের শূন্যে ভাসছে এবং অতি দ্রুত সেটা বিনোদের দিকেই এগিয়ে আসছে। এবার বিনোদের সিদ্ধারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে এলো। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ আলো নয়, এ হলো শ্মশানের আলো, যাকে গাঁয়ের বুড়োরা আলেয়া বা পেতনির আলো বলে। কিন্তু বিনোদ তো চোখে দেখছে, আলোটা শূন্যে দুলতে দুলতে ঠিক তার মুখের সামনে এসে থমকে দাঁড়ালো। আলোর তীব্র নীল আভায় বিনোদ দেখতে পেল তার চারপাশের বাতাসটা যেন জমাট বেঁধে আছে। আর ঠিক সেই আলোর পেছনে একটা অবয়ব। কোনো স্পষ্ট মুখ নেই, শুধু দুটো জ্বলন্ত কয়লার মতন চোখ বিনোদের দিকে তাকিয়ে আছে। বিনোদ তার হাতের লাঠিটা সজোরে ঘোরাতে চাইল, কিন্তু অবাক কাণ্ড, তার ডান হাতটা যেন অবশ হয়ে গেছে। অসুরের মতন বলশালী বিনোদ আবিষ্কার করলো সে তার একটা আঙুলও নাড়তে পারছে না। তার পা দুটো মাটির সাথে কেউ যেন পেরেক দিয়ে পুঁতে দিয়েছে। শূন্যে ভাসমান সেই আলোটা এবার বিনোদের দিকে এগিয়ে এলো। বিনোদ অনুভব করলো আলোটা থেকে কোনো উত্তাপ বেরোচ্ছে না, বরং এক গরম শীতল বরফের মতন ঠান্ডা হাওয়া তার বুকে এসে ধাক্কা মারল। সে ঠান্ডায় বিনোদের নিঃশ্বাস আটকে আসতে লাগলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না, শুধু একটা গোঙানি শব্দ হলো। তার চোখের সামনে তখন চারদিকের বুড়ো বট গাছগুলো যেন জীবন্ত হয়ে নাচতে শুরু করেছে। চিতার ছাইগুলো বাতাসে উড়ে এসে তাকে গ্রাস করতে চাইছে। বিনোদ বুঝতে পারল তার অহংকার আজ তাকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই শ্মশানের মায়াজাল থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। সে চোখ বুজে ফেলল। তার মনে হলো সে এক অতল অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে। পরদিন সকালে গাঁয়ের জেলেরা যখন দামোদরের চরে জাল ফেলতে যাচ্ছিল, তখন তারা দেখল কালীতলা শ্মশানের পাশে বিনোদ চাটুর্যে উপুর হয়ে পড়ে আছে। তার সারা গায়ে কাদা আর চিতার ছাই মাখা। ছুটে গিয়ে তারা বিনোদকে তুলল। বিনোদ তখনও বেঁচে ছিল, কিন্তু তার সারা শরীর কাঁপছিল জ্বরে।
তার চোখ দুটো যেন লাল হয়ে ভয়ে ঠিকরে বেরিয়ে আসছে। গায়ে ফিরিয়ে আনার পর 3 দিন বিনোদের মুখ দিয়ে কোনো কথা ফোটেনি। শুধু জ্বরের ঘোরে সে বারবার অসংলগ্নভাবে বিড়বিড় করছিল। সুস্থ হওয়ার পর বিনোদ চাটুর্যে আর কোনো দিন ওমুখ হয়নি। তার সেই অবিনাশী সাহস কোথায় যেন হারিয়ে গিয়েছিল। অমাবস্যার রাতে একা বেরোনো তো দূরের কথা, সন্ধ্যার পর ঘরের দাওয়ায় বসতেও সে 4 বার চারদিকে তাকিয়ে দেখত। লোকে জিজ্ঞেস করলে বিনোদ শুধু বলতো, দুনিয়ায় এমন কিছু আলো আছে রে ভাই, যা মানুষকে পথ দেখায় না, মানুষকে অন্ধ করে দেয়। শ্মশানের সেই আলোকে যে একবার দেখেছে, তার মনের ভেতরের আলো চিরকালের মতো নিভে যায়। আজকের মতো গল্প তাহলে এখানেই শেষ। দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য নতুন কোনো এক গল্প নিয়ে। আমাদের চ্যানেলের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হাইলি সাসপিশাস।